গুড মর্নিং ক্লাস। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। ওয়েলকাম টু রাইট স্মার্ট একাডেমি। স্টুডেন্ট, আমি তোমাদের সাথে রয়েছি, তোমাদের জিওগ্রাফির স্যার সুমন স্যার। স্টুডেন্ট, আমরা গত দুটি ক্লাসে কি আলোচনা করেছিলাম যে তোমাদের ভারতবর্ষ যে চ্যাপ্টারটা রয়েছে সেখান থেকে যে অনুশীলনী রয়েছে সেখান থেকে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম। দেখো, তোমাদের অর্থনৈতিক এবং প্রাকৃতিক দুটি ভাগ রয়েছে। আমরা কিন্তু অর্থনৈতিক দিকটা আলোচনা করেছিলাম এবং প্রাকৃতিক দিকটা গত ক্লাসে আমি তোমাদের কেবলমাত্র যে মাল্টিপল চয়েস অর্থাৎ যে সঠিক উত্তরটা নির্বাচন করো চারটে অপশনের মধ্যে সেই অবধি করিয়েছিলাম। আজকে আমরা কি করব, যে অনুশীলনী পার্ট 3, অর্থাৎ এখানে থাকবে তোমাদের অনুশীলনীতে যে শূন্যস্থান পূরণ, তারপরে এক কথায় দু এক কথায় উত্তর দাও, ঠিক আছে? এবং আঞ্চলিক ভূগোলের যে এক কথায় উত্তর দাও কোশ্চেনগুলো গতকাল বাকি ছিল সেইগুলো সম্পর্কেও আমরা কিন্তু আলোচনা করব। তার আগে দেখে নেব তোমাদের গত ক্লাসের পড়া কেমন মনে আছে। স্টুডেন্ট, বলো তো, ভারতের নবগঠিত রাজ্য কোনটি? তোমাদের অপশন কি কি ছিল? অপশন ছিল ছত্তিশগড়, উত্তরাখণ্ড, তেলেঙ্গানা, ঝাড়খণ্ড। তাহলে তোমাদের উত্তর কি হবে বলো? ভেরি গুড, তেলেঙ্গানা রাজ্য কিন্তু নবগঠিত একটি রাজ্য। স্টুডেন্ট, ভারতে বর্তমানে অঙ্গরাজ্যের সংখ্যা কয়টি? ভেরি গুড, 28টি। এর মধ্যে নবীনতম যে রাজ্য তার নাম হচ্ছে তেলেঙ্গানা। বলতো কত সালে তেলেঙ্গানা রাজ্য আত্মপ্রকাশ করে? ভেরি গুড, 2014 সালে কিন্তু তেলেঙ্গানা রাজ্যটি আত্মপ্রকাশ করে। তাহলে এই যে তেলেঙ্গানা রাজ্য, নিশ্চয়ই তো একটা রাজ্য থেকে ভেঙে আরেকটা রাজ্য তৈরি করা হয়েছে, তাই তো? কোন রাজ্য ভেঙে এই তেলেঙ্গানা তৈরি করা হয়েছে বলতো? বাহ, খুব ভালো বলেছে যে অন্ধ্রপ্রদেশকে ভেঙে কিন্তু তেলেঙ্গানা রাজ্যটি তৈরি করা হয়েছিল। স্টুডেন্ট, আরো যে বিভিন্ন রকম প্রশ্ন ছিল তার মধ্যে একটি অন্যতম প্রশ্ন ছিল যে কচ্ছের রণে পতিত একটি নদীর নাম বল। কচ্ছের রণে পতিত একটি নদীর নাম বল। কি ছিল বলতো অপশনে? অপশনে ছিল নর্মদা, লুনি, গঙ্গা, ব্রহ্মপুত্র। তাহলে তোমাদের অপশন কি হবে বা উত্তর কি হবে? ভেরি গুড, লুনি। লুনি কিন্তু ভারতের একমাত্র কি নদী? অন্তর্বাহিনী নদীর উদাহরণ, তাই না? একটি দেশের মধ্যে যে নদীর সৃষ্টি হয়ে সেই দেশের মধ্যেই যখন পতিত হচ্ছে বা শেষ হচ্ছে তখন তাকে আমরা কি বলবো? অন্তর্বাহিনী নদী। দেখো, আর যে অপশনগুলো ছিল যেমন নর্মদা পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে, কোন সাগরে পড়েছে বলতো? আরব সাগরে। গঙ্গা নদী কোন সাগরে পতিত হয়েছে তোমরা সকলেই জানো, বঙ্গোপসাগর। ভেরি গুড। এবং ব্রহ্মপুত্র নদীও কিন্তু কোথায় পতিত হয়েছে? বঙ্গোপসাগরে পতিত হয়েছে। তাহলে তোমাদের উত্তর কি হবে, যে ভারতের কচ্ছের রণে পতিত একটি নদীর উদাহরণ কি? লুনি। ভেরি গুড। স্টুডেন্ট, পরে একটা কোশ্চেন ছিল যে কোন রাজ্য জেরোফাইট উদ্ভিদ লক্ষ্য করা যায়? বলছে যে কোন রাজ্যে জেরোফাইট উদ্ভিদ লক্ষ্য করা যায়। অপশন কি? যে পশ্চিমবঙ্গ, রাজস্থান, উড়িষ্যা, কর্ণাটক। তাহলে তোমাদের উত্তর কি হবে? জেরোফাইট উদ্ভিদ কাকে বলে আগে সেটা ভাবো। ভেরি গুড, খুব ভালো বলেছো তুমি যে জেরোফাইট উদ্ভিদ দেখা যায় রাজস্থানে, তাই তো? কেন দেখা যায় বলো তো? বাহ, জলের অভাবে এইসব স্থানের গাছগুলির পাতায় কিন্তু কাঁটার সৃষ্টি হয়, তাই এই উদ্ভিদগুলোকে কি বলা হয়? জেরোফাইট। তাহলে জলের অভাব কোথায় দেখা যায়? ভারতবর্ষের যে চারটে তোমাদের অপশন ছিল তার মধ্যে একমাত্র রাজস্থানে কিন্তু মরুভূমি রয়েছে। মরুভূমিতে যেসব উদ্ভিদ জন্মায় তাদেরও কিন্তু এক কথায় কি বলা হয়? জেরোফাইট। ঠিক আছে? তাহলে জেরোফাইট যে অপশনটা ছিল তোমাদের, তাহলে উত্তর কি হবে? রাজস্থান। স্টুডেন্ট, আরো একটা কোশ্চেন ছিল যে কেটু শৃঙ্গটি কোন পর্বত শৃঙ্গে অবস্থান করছে? দেখো, হিমালয় পর্বতমালা সেই পশ্চিম থেকে পূর্বে প্রায় 2500 কিলোমিটার পথ কিন্তু অতিক্রম করেছে এবং তার আকৃতি কেমন? অর্ধচন্দ্রাকার, তাই না? এরকম এই যে তোমরা ছবিটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু হিমালয়টা রয়েছে এরকম ভাবে, তাই তো? তাহলে অর্ধচন্দ্রাকার রয়েছে। মাঝখানের অংশটা দেখো স্টুডেন্ট, নেপালের মধ্যে রয়েছে। আর পূর্ব এবং পশ্চিম ভাগটা কিন্তু রয়েছে আমাদের ভারতবর্ষের মধ্যে, তাই তো? আচ্ছা, তাহলে তোমাদের অপশন কি ছিল? যে কে টু, গডিনেশন বা কে টু কি ভারতের উচ্চতম শৃঙ্গ। তাহলে কে টু কোন পর্বতে রয়েছে? উদাহরণ তোমাদের কি ছিল?
লাদাখ ছিল, কারাকোরাম ছিল, জাস্কার ছিল, পীর পাঞ্জান ছিল। অনেকগুলো পর্বতমালা কিন্তু এখানে রয়েছে এরকম ভাবে, লাদাখ, কারাকোরাম, জাস্কার, পিন পাঞ্জাল, তাই না? তাহলে এই যে কেটু সেটি কোন পর্বতে অবস্থান করছে? তোমাদের উত্তর কি হবে? ভেরি গুড। কারাকোরাম পর্বতে কিন্তু অবস্থান করছে এই কেটু, তাই তো? ভেরি গুড। আচ্ছা স্টুডেন্ট, বলো তো যে শাল ও সেগুন কোন জাতীয় উদ্ভিদ? বলো। চিরহরিৎ, পর্ণমোচী, সরলবর্গীয়, না ম্যানগ্রোভ? শাল আর সেগুন। শাল সেগুন কিন্তু বছরের নির্দিষ্ট একটি সময় তাদের পাতা ঝরিয়ে দেয়। তাহলে এবার উত্তর বলো কি হবে? ভেরি গুড। কি বললে? যে শাল ও সেগুন কিন্তু হলো পর্ণমোচী উদ্ভিদ, তাই না? এই পর্ণমোচী উদ্ভিদ বছরের নির্দিষ্ট একটি সময়ে তাদের পাতা ঝরিয়ে দেয়, তাই এদের পর্ণমোচী উদ্ভিদ বলে। তো তোমরা মনে রাখবে শাল সেগুন কিন্তু পর্ণমোচী উদ্ভিদ। ঠিক আছে স্টুডেন্ট, গত ক্লাসের পড়া তোমরা যথেষ্ট মনে রেখেছো, সকলকে অসংখ্য ধন্যবাদ। এরপরে আমি কি শুরু করব, যে গত ক্লাসে যেগুলো বাকি ছিল। কি বাকি ছিল? উপযুক্ত শব্দ বসিয়ে শূন্য স্থান পূরণ করো। প্রশ্নমান কত? 1। দেখো, প্রথম যে প্রশ্নটা তোমাদের রয়েছে, ভারতের দক্ষিণতম স্থানটির নাম কি? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। বলো, ভারতের দক্ষিণতম স্থানটির নাম ড্যাশ। কি হবে উত্তর? ভেরি গুড, ইন্দিরা পয়েন্ট, তাই তো? তাহলে ভারতের দক্ষিণতম স্থানটির নাম হলো ইন্দিরা পয়েন্ট। যদি তোমাদের বলে স্টুডেন্ট যে ভারতের উত্তরতম স্থানের নাম কি, তখন তোমাদের উত্তর কি হবে? ভেরি গুড, তখন কিন্তু উত্তর হবে ইন্দিরা কল, তাই না? তাহলে আমরা একদিকে ভারতের উত্তর দিক এবং ভারতের দক্ষিণ দিকের শেষ যে বিন্দু, সেই স্থলভাগের বিন্দু সম্পর্কে জানলাম। একটা কি, যে ইন্দিরা পয়েন্ট যেটা দক্ষিণে, এবং উপর দিকে অর্থাৎ উত্তর দিকে কিন্তু রয়েছে ইন্দিরা কল। এরপরে দেখো 2 নম্বর প্রশ্ন তোমাদের বইতেই রয়েছে অনুশীলনীতে, যে ক্ষেত্র মানে ড্যাশ ভারতের বৃহত্তম রাজ্য। ক্ষেত্রমান মানে আগে তোমাদের বুঝতে হবে, ক্ষেত্রমান মানে কি? ক্ষেত্রমান মানে হচ্ছে কোনো একটি স্থানের আয়তন, অর্থাৎ সেই যে রাজ্যটা কতটা জায়গা জুড়ে আছে। তাহলে ভারতবর্ষের মধ্যে বৃহত্তম রাজ্য কোনটি, যেটা সব থেকে বেশি জায়গা জুড়ে রয়েছে? বলো, তোমাদের উত্তর কি হবে? ভেরি গুড, সেটি কিন্তু হলো রাজস্থান, তাই তো? স্টুডেন্ট, তোমাদের মনে আছে যে রাজস্থান কিন্তু আকৃতিতে বড়, কিন্তু কোন রাজ্য ভারতের মোট জনসংখ্যার মধ্যে সর্বাধিক? বলো। ভেরি গুড। তাহলে উত্তরপ্রদেশে কিন্তু সবথেকে জনসংখ্যা বেশি রয়েছে। খুব ভালো বলেছো। আবার যদি তোমাদের এরকম প্রশ্ন আসে যে ক্ষেত্র মানে ড্যাশ রাজ্য ভারতের ক্ষুদ্রতম রাজ্য, তখন তোমাদের উত্তর কি হবে? ক্ষেত্র মানে ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি? ভেরি গুড, গোয়া, তাই না? এবং যদি বলি যে মোট জনসংখ্যায় ভারতের সর্বনিম্ন জনসংখ্যা কোন রাজ্যে অবস্থান করে, তাহলে উত্তর হবে তোমাদের কিন্তু সিকিম। ঠিক আছে, এবারে 3 নম্বর প্রশ্নটা দেখো, হিমালয়ের আকৃতি ড্যাশের মতো। একটু আগে কিন্তু তোমাদের সাথে এই প্রশ্নটা নিয়ে আলোচনা করেছিলাম। বলো, হিমালয়ের আকৃতি কেমন? ভেরি গুড, হিমালয়ের আকৃতি কিন্তু হলো বিশাল অর্ধচন্দ্রাকার। দেখো, হিমালয় ঠিক এরকম পশ্চিম থেকে পূর্ব দিকে কিন্তু এইভাবে বিস্তৃত হয়েছে, যার মধ্যভাগটা রয়েছে নেপালে, পূর্ব দিকটা রয়েছে কোথায়? আমাদের ভারতবর্ষ, এবং পশ্চিম দিকটা জম্মু কাশ্মীর, উত্তরাখণ্ড, এই স্থানগুলিতে অবস্থান করছে। তাহলে দেখতে কেমন? দেখতে কিন্তু হিমালয়ের যে বিশাল অর্ধচন্দ্রাকার। আচ্ছা, এরপর দেখো, বর্তমানে কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা কটি? দেখো, আমরা কিন্তু ভারতের রাজ্যগুলির সংখ্যা জেনেছিলাম কতগুলি? 28টি। তাহলে কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা কটি? বলে ফেলো। কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা কিন্তু বর্তমানে ভারতে রয়েছে 9টি, তাই তো? আচ্ছা, লাস্ট যে কেন্দ্রশাসিত অঞ্চলটি হয়েছে সেটি কিন্তু হলো কি, জম্মু কাশ্মীরকে ভেঙে কি হয়েছে, লাদাখ আর একটা আলাদা হয়েছে, এবং জম্মু কাশ্মীর আলাদা রাজ্যে পরিণত হয়েছে, তাই তো? আচ্ছা, নাম্বার 5, ভারতে গ্রস্ত উপত্যকা দিয়ে ড্যাশ নদী প্রবাহিত হয়েছে। আচ্ছা, গ্রস্ত উপত্যকা কথার অর্থ কি?
জানো? ভূ আলোড়নের ফলে যখন আহ চ্যুতি বরাবর বা ফাটল সৃষ্টি হবে এবং কোনো একটি স্থান উঁচু থেকে তার পাশের দুটি স্থান নিচু হয়ে যাবে, তখন সেটি কিন্তু, বা এর উল্টোটাও হতে পারে, দু সাইডের জমি ঠিক থাকলেও কিন্তু মাঝখানেরটা চ্যুতি বরাবর নিচের দিকে নেমে গেল, মাঝখানে গর্ত সৃষ্টি হলো, সেটাকে কিন্তু আমরা কি বলবো? গ্রস্ত উপত্যকা। দেখো, এই যে পর্বত, একটা পর্বত থেকে আরেকটা পর্বত রয়েছে, সেই পর্বতের মাঝের যে নিচু জায়গা, সেটিও কিন্তু গ্রস্ত উপত্যকার মধ্যে পড়ে। তাহলে তোমরা আমাকে বলো যে এরকম একটি নদী উদাহরণ যেটি গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে প্রভাবিত হয়েছে। নর্মদা নদী, ভেরি গুড। ভারতের যে নর্মদা নদী সেটি কিন্তু গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। আচ্ছা, এরপরে দেখো 6 নম্বর প্রশ্ন কি বলছে। এটিও কিন্তু উপযুক্ত শব্দ বসে শূন্যস্থান পূরণ করতে হবে। তোমাদের বইতেই রয়েছে 6 নম্বর। কি রয়েছে, যে পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? আশা করি তোমাদের সকলের মনে আছে যে পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, বলো। পশ্চিমঘাট, পূর্বঘাট, তারপরে আর কি রয়েছে? পশ্চিমঘাট রয়েছে, পশ্চিম দিকে আরব সাগরের তীরে, এবং পূর্বঘাট রয়েছে বঙ্গোপসাগরের এদিকে। তাহলে এই যে অঞ্চলগুলো, এগুলো কোন দিককার অঞ্চল? ভারতের দক্ষিণ দিকেকার অঞ্চল, তাই না? দাক্ষিণাত্য মালভূমির এই অংশগুলো হচ্ছে। তাহলে তোমরা আমাকে বলো যে পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, বলো। আনাইমুদি, ভেরি গুড। এই আনাইমুদি কিন্তু শুধু পশ্চিমঘাট পর্বত না, যদি বলে যে সমগ্র দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, তখন তোমাদের উত্তর কি হবে? আনাইমুদি। দেখো, এছাড়া নীলগিরি পর্বত রয়েছে, আর কি রয়েছে? আনাইমুদি। এই যে পর্বতগুলো, এগুলো কিন্তু দক্ষিণ ভারতের এক একটি গুরুত্বপূর্ণ পর্বত। আমাদের উত্তর ভারতে যেমন বিভিন্ন হিমালয়ের ভাগ রয়েছে, ঠিক ঠিক তেমনই দক্ষিণ ভারতে বিভিন্ন পর্বতের আহ, রয়েছে, যেগুলো কিন্তু অতটা উচ্চতা না হলেও সেগুলি কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদি তোমাদের বলে যে পূর্বঘাট, এই পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম ড্যাশ, তখন তোমাদের উত্তর কি হবে বলো তো? পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কিন্তু হলো জিন্দাগাতা। ঠিক আছে? তাহলে তোমরা কি মনে রাখবে, যে পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদি এবং পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ নাম কিন্তু হলো জিন্দাগাতা। আচ্ছা, আরো একটা পর্বতের নাম কিন্তু তোমাদের আমি বললাম, যে নীলগিরি পর্বত। বলতে পারবে এই নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? ভেরি গুড। নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কিন্তু হলো দোদাবেতা, তাই না? আচ্ছা, এরপরে রয়েছে, দেখো, চিল্কা হ্রদটি ড্যাশ উপকূলে রয়েছে। দেখো, ভারতের পূর্ব দিকে কয়েকটি উপকূল রয়েছে এবং পশ্চিম দিকে কয়েকটি উপকূল রয়েছে। পূর্ব দিকে কি কি রয়েছে? তামিলনাড়ু উপকূল বা করমণ্ডল উপকূল রয়েছে, অন্ধ্রপ্রদেশ উপকূল রয়েছে, উত্তর সাগর উপকূল, উড়িষ্যা উপকূল, এগুলো রয়েছে। আবার পশ্চিম দিকে কোন উপকূল রয়েছে? মালাবার উপকূল, কঙ্কন উপকূল, কচ্ছ উপকূল। এই যে উপকূলগুলি রয়েছে, তার মধ্যে উপকূলের কিন্তু একটি হ্রদ হচ্ছে চিল্কা হ্রদ। সেই চিল্কা হ্রদটা কোন উপকূলে রয়েছে তোমাদের কিন্তু বলতে হবে, বলো। চিল্কা, ভারত তথা এশিয়ার বৃহত্তম লেগুন চিল্কা, তাই তো? তাহলে এই চিল্কা হ্রদটি কোন উপকূলে রয়েছে? ভারতের পূর্ব দিকে কিন্তু রয়েছে। উড়িষ্যা উপকূলে অবস্থান করছে ভারতের তথা এশিয়ার বৃহত্তম লেগুন চিল্কা হ্রদ। আচ্ছা, এরপরে নাম্বার 8, কচ্ছের রণ ড্যাশ রাজ্যে অবস্থিত। আমরা একটু আগে পড়েছিলাম যে কোন নদী বা লুনি নদী কোন আহ, সাগরে এসে পতিত হয়েছে বা কোথায় এসে পতিত হয়েছে, সেটা কি হবে? কচ্ছের রণ। তাই এই কচ্ছের রণ ভারতের কোন রাজ্যে অবস্থিত? তোমাদের উত্তর কি হবে, যে একেবারে পশ্চিম দিকে যে ভারতের রাজ্যটি রয়েছে গুজরাট, সেই গুজরাট রাজ্যে কিন্তু অবস্থিত এই কচ্ছের রণ। আচ্ছা, এরপরে 9 নম্বর দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যে ড্যাশ ও ড্যাশ নদীর মিলিত প্রবাহ হলো গঙ্গা। দেখো, গঙ্গা নদী দুটো নদীর প্রবাহ পথে এসে মিলিত হয়ে গঙ্গা নামে আহ, পরিণত হয়েছে। তাহলে উৎস থেকে কিন্তু দুটি আলাদা নদী কিন্তু বেরিয়েছে। একটার নাম ভাগীরথী, আর একটার নাম কিন্তু অলকানন্দা। এই দুটি নদী যেখানে একসাথে মিলিত হচ্ছে, সেখান থেকেই কিন্তু এই নদীর নাম হচ্ছে কি? গঙ্গা। তাহলে কোন দুটি নদীর মিলিত প্রবাহ গঙ্গা? ভাগীরথী এবং অলকানন্দা। এই দুটির মিলিত প্রবাহ পথের নাম কিন্তু হলো গঙ্গা। স্টুডেন্ট, ভারতের
দীর্ঘতম নদীর নাম কি বলতো? গঙ্গা নদী, ভেরি গুড। ভারতের যেমন দীর্ঘতম নদী গঙ্গা, তেমনি ভারতের প্রধান নদী কিন্তু গঙ্গা। বলতো দক্ষিণ ভারতের গঙ্গা কাকে বলা হয়? ভেরি গুড, দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় কিন্তু গোদাবরীকে, তাই না? দেখো এই গঙ্গা নদীর মতো দক্ষিণ ভারতেও কিন্তু এরকম এই গোদাবরী নদীটার দৈর্ঘ্য অনেকটা বেশি, তাই গোদাবরীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়। নাম্বার 10 দেখো, পেনগঙ্গা ড্যাশ নদীর উপনদী। পেনগঙ্গা, পেনগঙ্গা হচ্ছে গোদাবরী নদীর উপনদী হচ্ছে পেনগঙ্গা। তাহলে তোমরা মনে রাখবে যে পেনগঙ্গা হলো গোদাবরী নদীর উপনদী। স্টুডেন্ট বলো তো যে এই যমুনা নদী কোন নদীর উপনদী? কোন নদীর প্রধান উপনদী? ভেরি গুড, গঙ্গা নদীর উপনদী। আচ্ছা, তোমরা শাখা নদী সম্পর্কেও জানো। গঙ্গা নদীর প্রধান দুটি শাখা নদী কি কি বলতো? বাহ, যে ভাগীরথী আর হুগলি, খুব ভালো বলেছো। আচ্ছা, এরপরে 11 নম্বর প্রশ্ন দেখো। 11, আরব সাগরে পতিত একটি নদী হলো ড্যাশ। দেখো আরব সাগরে কিন্তু দুটি নদী পতিত হয়েছে আমাদের ভারতের মধ্যভাগ থেকে উৎপন্ন হয়ে পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে, অর্থাৎ মুম্বাই, গুজরাট এই দিকে প্রবাহিত হয়েছে। ঠিক আছে? কোন দুটি নদী? একটি হচ্ছে নর্মদা ও তাপ্তি। এই দুটি যে কোনো একটি তোমাদের লিখলেই উত্তর ঠিক হবে। তাহলে আরব সাগরে পতিত একটি নদীর উদাহরণ হলো কিন্তু তাপ্তি এবং নর্মদা। স্টুডেন্ট বলো তো যে ভারতের দুটি পশ্চিম বাহিনী নদীর উদাহরণ দাও, তখন তোমাদের উত্তর কি হবে? ভেরি গুড, পশ্চিম বাহিনী নদী কিন্তু হলো এই নর্মদা আর তাপ্তি। আচ্ছা, কালো মাটি ড্যাশ শিলা থেকে সৃষ্টি হয়েছে। কালো মাটি উর্বর মাটি। আমরা কালো মাটিকে কি নামে চিনি? রেগুর মৃত্তিকা। তাহলে সেই মৃত্তিকা কোন শিলা দ্বারা পরিচিত হয়েছে? ব্যাসাল্ট শিলা দ্বারা কিন্তু তৈরি হয়েছে এই কালো মাটি। কোন শিলা? ব্যাসাল্ট শিলা। এরপরে রয়েছে দেখো, ড্যাশ হলো অরুণাচলের উচ্চতম শৃঙ্গ, অর্থাৎ অরুণাচল প্রদেশের উচ্চতম শৃঙ্গের নাম কি? শুনুন, ভারতের উচ্চতম শৃঙ্গের নাম হচ্ছে কেটু বা গডিনষ্টি। পৃথিবীর উচ্চতম শৃঙ্গের নাম কি? মাউন্ট এভারেস্ট, ভেরি গুড। আমাদের পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গের নাম কি? সান্দাকাফু, তাই না? ঠিক তেমনি অরুণাচল প্রদেশ ভারতের পূর্ব দিকে একটি রাজ্য। সেই অরুণাচল প্রদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি তোমাদের বলতে হবে, বলো। ভেরি গুড, কাউন্টো হলো কিন্তু অরুণাচল প্রদেশের সর্বোচ্চ শৃঙ্গ। এরপর নাম্বার 14, যে একটি ব্যবিচ্ছিন্ন মালভূমির উদাহরণ দাও। ব্যবিচ্ছিন্ন মালভূমি কাকে বলবো বলতো? ভেরি গুড, নদী দ্বারা যখন দুটি ভূমিভাগ বিচ্ছিন্ন হয় তখন তাকে আমরা কি বলবো? ব্যবিচ্ছিন্ন মালভূমি, তাই না? নদী অববাহিকা দ্বারা যখন দুটি ভূমিভাগ বিচ্ছিন্ন হয়। তাহলে এখানে বলছি যে ব্যবিচ্ছিন্ন হলো উদাহরণ, তাহলে উদাহরণ কি হবে বলো? ছোটনাগপুর মালভূমি, তাই না? দেখো স্টুডেন্ট, ভারতের খনিজ ভান্ডার কাকে বলা হয়? ছোটনাগপুর মালভূমিকে। তেমনি এই ব্যবিচ্ছিন্ন মালভূমির উদাহরণ হচ্ছে ছোটনাগপুর মালভূমি। কেন খনিজ ভান্ডার বলা হয়? কারণ ভারতবর্ষের মধ্যে সব থেকে বেশি লৌহ আকরিক, ম্যাঙ্গানিজ, ডলোমাইট, বক্সাইট ইত্যাদি কিন্তু প্রচুর পরিমাণে এই ছোটনাগপুর মালভূমিতে পাওয়া যায়। তাই এটিকে কিন্তু বলা হয় ভারতের খনিজ ভান্ডার। আচ্ছা, এরপরে রয়েছে দেখো 15 দাগ, ড্যাশ ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বত। ভেরি 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 ইম্পর্টেন্ট, বলো। ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বতের উদাহরণ দাও। আরাবল্লী, তাই তো? যদি বলে যে একটি নবীনতম ভঙ্গিল পর্বতের উদাহরণ দাও, তখন তোমাদের উত্তর কি হবে? তখন কিন্তু তোমাদের উত্তর হবে হিমালয়, তাই না? হিমালয়ের উচ্চতা কিন্তু এখনো ধীরে ধীরে বাড়ছে, তাই এটি কিন্তু নবীনতম। অপরদিকে প্রাচীনতম কেন বলছে আরাবল্লীকে? কারণ আরাবল্লীর যে একসময় যে উচ্চতা ছিল সেই উচ্চতা কিন্তু ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে। ঠিক আছে? এবং বর্তমানে এই যে আরাবল্লী পর্বত, এই আরাবল্লী পর্বত কিন্তু ক্ষয়জাত পর্বতে পরিণত হয়েছে। তোমরা যখন পর্বত পড়েছিলে ক্লাস 9-এ, তখন কিন্তু বিভিন্ন রকম ভাগ পড়েছিলে, তাই না পর্বতের? মনে আছে কি কি ভাগ ছিল পর্বতে? কি কি বলতো? ভেরি গুড, যে আগ্নেয় পর্বত, ভঙ্গিল পর্বত, ক্ষয়জাত পর্বত, তাই না? তেমনি একটি ক্ষয়জাত পর্বতের উদাহরণ কিন্তু হলো এই আরাবল্লী পর্বত। স্টুডেন্ট, এবারে আমরা তোমাদের বইতে যে অনুশীলনীতে দু এক কথায় উত্তর দাও, অর্থাৎ
এক নম্বরে যে প্রশ্নমানগুলো রয়েছে সেগুলো সম্পর্কে জানবো। এক কথায় উত্তর দাও। দেখো, প্রথম যে প্রশ্নটা রয়েছে, ভারতে কোন রাজ্য ভারতে কোন সালে রাজ্য পুনর্গঠন কমিশন স্থাপিত হয়? তাহলে আমরা জানি যে ভারতে ভাষার ভিত্তিতে কিন্তু রাজ্য ভাগ হয়েছিল, এবং এই রাজ্য পুনর্গঠন কমিশন স্বাধীনতার পরে কত সালে স্থাপিত হয়েছিল? 1953 সালে। ভেরি গুড। এবং এই যে 1953 সালে ভাষার পুনর্গঠন কমিশন স্থাপিত হলো, তারপরে 1956 সালের পয়লা যে নভেম্বর রয়েছে, সেখানে কিন্তু এই কমিশনটা 14টি রাজ্য এবং 6টি কেন্দ্রশাসিত অঞ্চলকে ভাগ করে। তাহলে তোমাদের উত্তর কি হবে? যে ভারতের কোন সালে রাজ্য পুনর্গঠন স্থাপিত হয়? 1953। যদি বলে কবে কার্যকরী হয়, তখন তোমাদের উত্তর কিন্তু হবে 1956 সালে। আচ্ছা, এরপরে দেখো, নাম্বার 2, কোন রাজ্য ভেঙে তেলেঙ্গানা গঠিত হয়? আমরা কি বললাম একটু আগে, যে ভারতের নবগঠিত যে রাজ্যটি সেটি কিন্তু হলো কি? তেলেঙ্গানা। 2014 সালে এই তেলেঙ্গানা রাজ্যের আত্মপ্রকাশ ঘটে। এবং কোন রাজ্য ভেঙে এটি হয়েছিল বলো? ভেরি গুড। অন্ধ্রপ্রদেশ রাজ্য ভেঙে কিন্তু এই তেলেঙ্গানা রাজ্যটি সৃষ্টি হয়েছিল। দেখো, এরপর রয়েছে কন্যাকুমারিকা অন্তরীপ কোন রাজ্যে অবস্থিত? তাহলে ভারতবর্ষের দক্ষিণ দিকে যে শেষ যে স্থলভাগের মেন বিন্দু, সেটি কিন্তু হলো কি? কন্যাকুমারিকা। এই কন্যাকুমারিকা ভারতের কোন রাজ্যে অবস্থিত? তামিলনাড়ু। ভেরি গুড। নাম্বার 4, কোন দুটি পর্বতের মধ্যে দুন উপত্যকা বিস্তৃত? দুন কি? এক ধরনের উপত্যকা। সেই দুন উপত্যকা কোন দুটি পর্বতমালার মাঝখানে অবস্থান করছে? অর্থাৎ আমরা দেখেছিলাম যখন হিমালয় পর্বতমালা সম্পর্কে পড়েছিলাম, তখন দেখেছিলাম যে হিমাচল, শিবালিক, হিমাদ্রি, এই যে অংশগুলি, পীর পাঞ্জাল, এই অংশগুলির মাঝখানে কোন দুটি পর্বতমালার মাঝখানে কিন্তু এই দুন উপত্যকা রয়েছে? সেটি তোমাদের উত্তর হবে শিবালিক ও হিমাচল। দুটি পর্বতমালার মাঝখানে এই দুন উপত্যকা অবস্থান করছে। আচ্ছা, এরপরে নাম্বার 5, মেঘালয়ের উচ্চতম অংশটির নাম কি? দেখো, মেঘালয়ের উচ্চতম অংশটির নাম হলো শিলং চূড়া। অর্থাৎ মেঘালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? তাই না? এই শিলং কিন্তু আবার বৃষ্টির ছায়া অঞ্চল নামে পরিচিত, তাই না? পৃথিবীর সব থেকে বেশি বৃষ্টিপাত হয় কোথায়? মেঘালয়ের চেরাপুঞ্জির মৌসুমী নামে। তাহলে তার ঠিক উল্টো দিকে কিন্তু রয়েছে এই আহ, উচ্চতম শৃঙ্গ মেঘালয়, সেটি কিন্তু হলো শিলং চূড়া। এবং তোমরা এটি মনে রাখবে যে শিলং কিন্তু হলো ভারতের একটি বৃষ্টিচ্ছায় অঞ্চলের উদাহরণ। আচ্ছা, এরপরে নাম্বার 6, কাশ্মীর উপত্যকায় একটি হ্রদের নাম লেখো। কাশ্মীর উপত্যকায় একটি হ্রদ। অনেকে কাশ্মীর ঘুরতেও গেছো তোমরা, কেউ না কেউ তো গেছো অবশ্যই। এখানে দেখবে একটা বিখ্যাত হ্রদ রয়েছে, ছোট ছোট বোট চলে সেখানে, নৌকা চলে। ডাল লেক বলে নাম শুনেছো? ডাল লেকের? ভেরি গুড। তাহলে এই যে ডাল হ্রদ কাশ্মীর উপত্যকার কিন্তু একটি বিখ্যাত হ্রদ, যার টানে বা যার সৌন্দর্যের টানে কিন্তু পৃথিবীর বিভিন্ন স্থান থেকে মানুষ সেখানে পর্যটনের জন্য উপস্থিত হয়। তাহলে কি হবে? কাশ্মীর উপত্যকার একটি হ্রদের নাম কি? ডাল হ্রদ। আচ্ছা স্টুডেন্ট, পশ্চিমঘাট ও নীলগিরির মাঝে কোন ফাঁকাটি রয়েছে? দেখো, পশ্চিমঘাট পর্বতমালা এবং অপরদিকে কিন্তু হচ্ছে নীলগিরি পর্বতমালা, এই দুটির মাঝখানে কিন্তু একটা স্থান রয়েছে, যে স্থানটার নাম কিন্তু কি? সেটাই তোমাদের কাছে জানতে চেয়েছে। তাহলে পশ্চিমঘাট ও নীলগিরির মাঝে রয়েছে পালঘাট নামক স্থান। তাহলে তোমাদের উত্তর কি হবে? পালঘাট। নাম্বার 8, গঙ্গা ও যমুনা কোন স্থানে মিলিত হয়েছে? গঙ্গা নদীর প্রধান উপনদীর নাম কি? যমুনা নদী। তাহলে এই যে গঙ্গা এবং যমুনা দুটি নদী তো নিশ্চয়ই মিলিত হয়েছে, তাহলে সেটা কোন স্থানে? দেখো, উত্তরপ্রদেশের এলাহাবাদে কিন্তু গঙ্গা আর যমুনা মিলিত হয়েছে। মনে রাখবে খুব ভালো করে যে উত্তরপ্রদেশের এলাহাবাদে গঙ্গা যমুনা মিলিত হয়েছে। আচ্ছা, নাম্বার 9, কেটু শৃঙ্গ কোন রাজ্যে অবস্থিত? ভারতের উচ্চতম শৃঙ্গের নাম কি? গর্ডন স্টিন বা কেটু। তো সেটি কোথায় অবস্থিত? জম্মু ও কাশ্মীরে কিন্তু অবস্থিত গর্ডন স্টিন বা কেটু। নাম্বার 10, ভারতের কোথায় আগ্নেয়গিরি রয়েছে? দেখো, তোমাদের অনুশীলনীতে 10 নম্বর যে প্রশ্নটা রয়েছে,
যে ভারতের কোথায় আগ্নেয়গিরি রয়েছে? ভারতের একটা আগ্নেয়গিরির উদাহরণ দাও তো আগে। ভেরি গুড। ব্যারন, নারকন্ডাম এই দুটো কিন্তু হলো ভারতের আগ্নেয়গিরি, তাই না? তাহলে এই ব্যারন কোথায় রয়েছে? আন্দামান দ্বীপপুঞ্জে। তাহলে আমাদের যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ রয়েছে, সেই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে কিন্তু এরকম একটি আগ্নেয়গিরি রয়েছে, যার নাম ব্যারন। সেটি কোথায় অবস্থিত? ভারতে। তাহলে যদি বলে ভারতে কোথায় আগ্নেয়গিরি রয়েছে, তাহলে তোমাদের উত্তর কি হবে? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বা আন্দামান দ্বীপপুঞ্জে। আচ্ছা, এরপরে 11 নম্বর প্রশ্ন দেখো, লাক্ষা ও মিনিকয় কি ধরনের দ্বীপ? দেখো আমরা লাক্ষা ও মিনিকয় সেই যখন পড়েছিলাম যে বিভিন্ন কেন্দ্রশাসিত অঞ্চল, তখন দেখেছিলাম না লাক্ষা মিনিকয়। তাহলে এই লাক্ষা মিনিকয় কি ধরনের দ্বীপ? এটি কিন্তু হলো এক ধরনের প্রবাল দ্বীপ। দেখো সামুদ্রিক যে প্রাণী সেগুলি কিন্তু বহু বছর ধরে মৃত হয়ে এক ধরনের স্থলভাগ সৃষ্টি করেছে, সেটাই কিন্তু আমরা কি বলছি? প্রবাল দ্বীপ। নাম্বার 12 কি রয়েছে? লু কোন রাজ্যে সব থেকে বেশি বয়? আচ্ছা, লু আগে কি সেটা তোমাদের জানতে হবে। কি বলতো? উত্তর পশ্চিম যে ভারতবর্ষ রয়েছে সেখানে কিন্তু গরমকালে দুপুরবেলা প্রবল যে আহ, তাপমাত্রা বৃদ্ধি পায়, এবং সেই সময় এক ধরনের হাওয়া কিন্তু বয়ে চলে। সেই হাওয়াটাই নাম কিন্তু হলো লু। এবং এই লুর প্রভাবে কিন্তু প্রচুর তাপমাত্রা বেড়ে যায়, ফলে মানুষের মৃত্যুও কিন্তু ঘটে। তাহলে ভারতবর্ষের কোথায় বালি বা মরুভূমি রয়েছে? রাজস্থানে। ফলে এই লু কিন্তু সব থেকে বেশি দেখা যায় কোথায়? রাজস্থানে। আচ্ছা, স্টুডেন্ট তোমরা লু সম্পর্কে যেমন জানো, তেমনি কালবৈশাখী সম্পর্কেও জানো, আর্সেনের ঝড় সম্পর্কেও জানো, তাই না? এবং পশ্চিমী ঝঞ্ঝা সম্পর্কেও কিন্তু জানো। তোমরা আমাকে বলো তো যে কালবৈশাখী কি? ভেরি গুড। বৈশাখ মাসে বা গ্রীষ্মকালে ভারতের যে পশ্চিমবঙ্গ রয়েছে, অর্থাৎ আমরা যেখানে বসবাস করি এই পশ্চিমবঙ্গ রাজ্যে কিন্তু বিকেলের দিকে হঠাৎ করে বিকেল প্রবল আহ, বজ্র বিদ্যুৎ সহ কিন্তু বৃষ্টিপাত হয় প্রায় প্রতিদিন বিকেলে। এটিকে আমরা কি বলবো? কালবৈশাখী। এই কালবৈশাখী যখন আসামে পৌঁছে যাচ্ছে তখন এই কি নামে পরিচিত বলতো এটি? বরদই ছোলাই কিন্তু নামে পরিচিত এই কালবৈশাখী আসামে। এটিও কিন্তু তোমরা মনে রাখবে। ঠিক আছে, অনেকগুলো রিলেটেড প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করলাম। এরপরে দেখো নাম্বার 13, কোন অঞ্চলটি ভারতের সর্বাধিক বন্যা প্রবণ? ভারতবর্ষের কোন অঞ্চলে সব থেকে বেশি বন্যা হয়? দেখো, যেখানে সমতল ভূমিতে নদীর গতি কম সেখানেই তো বন্যা হবে। তাহলে ভারতের বৃহত্তম সমভূমি কি? গঙ্গা ব্রহ্মপুত্র সিন্ধুর সমভূমি। তাহলে এই গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমি অঞ্চলেই কিন্তু সব থেকে বেশি বন্যা হয় ভারতবর্ষের মধ্যে। ঠিক আছে, নাম্বার 14 দেখো, কোন উদ্ভিদের কারণে সুন্দরবন নামকরণ করা হয়েছে? সুন্দরবন কিসের জন্য বিখ্যাত বলতো? ভেরি গুড, রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য। আরো একটি কারণ কিন্তু রয়েছে, কি বলতো? ম্যানগ্রোভ অরণ্যের জন্য। সারা বিশ্বের সব থেকে বেশি ম্যানগ্রোভ অরণ্য কিন্তু আমাদের এই সুন্দরবনে রয়েছে। এবং এই সুন্দরবনের কিছুটা অংশ বাংলাদেশে রয়েছে এবং কিছুটা অংশ আমাদের দেশ ভারতবর্ষে রয়েছে। এই ম্যানগ্রোভ অরণ্যে এক ধরনের গাছ রয়েছে, সুন্দরী গাছ। সেই গাছের নাম কিন্তু ছিল সুন্দরী। সেই সুন্দরী গাছের নাম অনুসারে এই ম্যানগ্রোভ অরণ্যের নাম রাখা হয় কি? সুন্দরবন। ঠিক আছে, এটা কিন্তু তোমরা খুব ভালো করে মনে রাখবে। এছাড়া আর কি কি গাছ বলেছে রয়েছে বলতো সুন্দরবনে? গরান, গেওয়া, হেতাল, কেওড়া ইত্যাদি গাছ কিন্তু সুন্দরবনের বিখ্যাত বিখ্যাত ম্যানগ্রোভ গাছ, তাই না? আচ্ছা, এরপরে দেখো নাম্বার 15, ডিভিসির পুরো কথা কি? বলতো, ডিভিসির পুরো কথা কি? ভেরি গুড, দামোদর ভ্যালি কর্পোরেশন, তাই না? এই দামোদর ভ্যালি কর্পোরেশন কি বলতো? দামোদর নদীর উপরে কিন্তু বাঁধ দেওয়া হয়েছে, তাই না? সেই যে প্রকল্পটা, সেখান থেকে জলবিদ্যুৎ বা তাপবিদ্যুৎ উৎপন্ন করা হচ্ছে, সেটিকেই কিন্তু আমরা দামোদর ভ্যালি কর্পোরেশন বলছি। দেখো, ভারতের যে বিভিন্ন বহুমুখী নদী পরিকল্পনা রয়েছে তার মধ্যে এই দামোদর ভ্যালি কিন্তু কর্পোরেশন অন্যতম। কারণ এখানে জলবিদ্যুৎ উৎপন্ন করা হয়। এছাড়া সাথে সাথে আশেপাশের অঞ্চলে বন্যা নিয়ন্ত্রণ এবং মৎস্য চাষ, কৃষি ভূমিতে জলসেচের ব্যবস্থা করা, বিভিন্ন যে আহ, পর্যটন, নৌকায় করে যাতায়াত করা এক পার থেকে অন্য পারে, এই যে কাজগুলো কিন্তু এই ডিভিসি
দামোদর ভ্যালি কর্পোরেশনে হয়ে থাকে। তাই ভারতের একটি বহুমুখী নদী পরিকল্পনার উদাহরণ হলো এই ডিভিসি। ডিভিসি কত সালে স্থাপন হয়েছিল জানো? ভেরি গুড। ডিভিসি কিন্তু স্থাপন হয়েছিল 1948 সালে। এরপরে দেখো 16 দাগ, আসামে কালবৈশাখীর নাম কি? আমি একটু আগেই তোমাদের সাথে আলোচনা করেছিলাম যে আসামে কালবৈশাখী হয়, তার নাম কি? বরদই ছলা। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখবো আমরা দু এক কথায় উত্তর দাও। প্রশ্ন মান 1, এটি কিন্তু তোমাদের আঞ্চলিক ভূগোল থেকে বা অর্থনৈতিক যে ভূগোল রয়েছে সেখান থেকে যে দু এক কথায় উত্তর দাও সেগুলি এগুলো রয়েছে। প্রথম প্রশ্ন আমরা দেখে নেবো যে কোন রাজ্যের সাক্ষরতার হার সব থেকে কম? কি হবে উত্তর তোমাদের? সকলেই জানো, বলো। বিহার। সাক্ষরতার হার বেশি সব থেকে কোথায়? কোথায়? কেরলে, তাই না? তাহলে সাক্ষরতার হার কিন্তু সব থেকে কম বিহারে। আচ্ছা স্টুডেন্ট, বলো তো যে কোন রাজ্যে ভারতের জনঘনত্ব সব থেকে বেশি? তারও কিন্তু উত্তর এই বিহার রাজ্য, তাই তো? ঠিক তার পরেই কিন্তু রয়েছে আমাদের পশ্চিমবঙ্গ, যে জনঘনত্বে দ্বিতীয় স্থানে রয়েছে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ। তাহলে 1 নম্বর প্রশ্ন তোমার উত্তর জানলে, তাই তো? সাক্ষরতার হার গড় ভারতে কত জানো? ভারতের গড় সাক্ষরতার হার কত? বলো। ভেরি গুড। 74.04% কিন্তু হলো ভারতের গড় সাক্ষরতার হার। এরপরে 2 নম্বর প্রশ্ন দেখো, যে কোন কেন্দ্রশাসিত অঞ্চলে জনসংখ্যা সর্বাধিক? বলো। ভেরি গুড। যে দিল্লি রয়েছে, নিউ দিল্লি, সেই দিল্লি কিন্তু হলো ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে জনসংখ্যা সর্বাধিক। নাম্বার 3, ভারতে বর্তমানে ভারতে মিলিয়ন শহর কটি? বলো। দেখো, মিলিয়ন শহর হচ্ছে কিন্তু 10 লক্ষরও যখন জনসংখ্যা উঠে যাবে তখন তাকে আমরা মিলিয়ন শহর বলবো। এরকম ভারতে কিন্তু 53টি শহর রয়েছে। ঠিক আছে, তার মধ্যে কলকাতা, চেন্নাই, মুম্বাই এবং দিল্লি কিন্তু অন্যতম। সব থেকে বেশি রয়েছে এই 4টি শহরে। তাহলে ভারতে বর্তমানে কয়টি মিলিয়ন শহর রয়েছে? 53টি। যদি বলে ভারতের কয়টি মেগা সিটি রয়েছে, তখন কিন্তু হবে উত্তর 3টি। কি কি? কলকাতা, মুম্বাই এবং চেন্নাই। আচ্ছা স্টুডেন্ট, এরপরে 4 নম্বর প্রশ্নটা রয়েছে, দেখো যে মিলিয়ন শহরে জনসংখ্যা ন্যূনতম কত হতে হবে? ন্যূনতম জনসংখ্যা কিন্তু হতে হবে 10 লক্ষ, তখন তাকে আমরা কি বলবো? মিলিয়ন শহর। আচ্ছা, এরপরে 5 নম্বর প্রশ্ন, কোন বন্দরটি ভারতের প্রবেশদ্বার? আচ্ছা স্টুডেন্ট, বলো তো এই যে ভারতের বন্দর বা ভারতের পরিবহন নিয়ে আমি তোমাদের সাথে যখন আলোচনা করেছিলাম তখন জলপথ সম্পর্কে পড়েছিল তোমরা। এই জলপথ পড়ার সময় কি দেখেছিলে? ভারতের প্রধান কয়টি বন্দর রয়েছে? 13টি বন্দর রয়েছে। তার মধ্যে রয়েছে মুম্বাই, চেন্নাই, কলকাতা বন্দর, হলদিয়া বন্দর, তুতিকরণ বন্দর, কান্ডালা বন্দর, কোচি বন্দর, তাই না? মর্মাগাঁও বন্দর। এই যে বন্দরগুলি মধ্যে বলছি যে কোনটি ভারতের প্রবেশদ্বার? বলো উত্তর কি হবে? ভেরি গুড। মুম্বাই কিন্তু হলো ভারতের প্রবেশদ্বার বলা হয়, তাই না? স্টুডেন্ট, তো এই তোমাদের প্রশ্ন সেরকম যে ভারতের একমাত্র করমুক্ত বন্দর কোনটি, তখন তোমাদের উত্তর কি হবে বলো তো? ভেরি গুড, বাহ, খুব ভালো বললে যে কান্দালা বন্দর কিন্তু হলো ভারতের একমাত্র করমুক্ত বন্দর। আচ্ছা, এরপরে রয়েছে দেখো নাম্বার 6, ভারতের প্রধান বন্দরের সংখ্যা কটি? একটু আগেই তোমাদের সাথে আলোচনা করলাম, বলো কটি? 13টি। আচ্ছা, ভেরি গুড। নামগুলো কিন্তু মনে রাখবে। আচ্ছা, 7 নম্বর প্রশ্ন, ভারতের প্রধান রবি ফসল কোনটি? রবি ফসল কখন হয় সেটা আগে ভাবো। শীতকালে। তাহলে শীতকালে কোন চাষটা বেশি ভালো হয়? গম না? তাহলে রবি ফসলের যে প্রধান রবি ফসল ভারতের সেটি কিন্তু হলো গম। দেখো, যেমন রবি ফসল শীতকালে চাষ করা হয় তেমনি খারিফ শস্য কখন চাষ করা হয় বলতো? খারিফ শস্য চাষ করা হয় কিন্তু মৌসুমের আগমনের সাথে সাথে, অর্থাৎ বর্ষা প্রবেশ করার সাথে সাথে খারিফ শস্য কিন্তু চাষ করা হয়। আমন ধান চাষ করা হয়, তাই না? এই ধান কিন্তু প্রচুর জলের প্রয়োজন হয়, তাই খারিফ শস্যের উদাহরণ আমন ধান।
ঠিক আছে স্টুডেন্ট, আবার গ্রীষ্মকালেও কিন্তু ভারতে ধান চাষ হয়। তাহলে এই যে গ্রীষ্মকালে কি ধরনের চাষ হয়, সেই চাষকে আমরা কি বলবো? জাইদ ফসল, তাই না? এই জাইদ ফসল কেন বলা হচ্ছে বা এর অন্যতম গুরুত্ব কি জানো? যে গ্রীষ্মকালে কিন্তু জলসেচের মাধ্যমে চাষ করা হয় বলে একে কি বলা হয়? জাইদ শস্য। যেমন যদি তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে যে জলসেচের ভাগ বেশি লাগে কোন ফসলে, অপশন থাকলো রবি ফসল, খারিফ শস্য, জাইদ শস্য, তাহলে তোমাদের উত্তর কি হবে? যে জাইদ শস্য কিন্তু জলসেচের প্রয়োজনটা বেশি হয়। ঠিক আছে? আচ্ছা স্টুডেন্ট, এই যে ভাগগুলো এগুলো কিন্তু ঋতু অনুযায়ী ভাগ। এছাড়া খাদ্য শস্য, তন্তু ফসল, বাগিচা ফসল হিসেবেও কিন্তু ভাগ রয়েছে খাদ্যের, তাই না? বলতো ভারতের দুটি বাগিচা ফসলের উদাহরণ? ভেরি গুড, চা, কফি, রবার, তাই না? আবার তন্তু জাতীয় ফসলের উদাহরণ কি বলতো দুটো? ভেরি গুড, কার্পাস, পাট, এগুলো কিন্তু হলো তন্তু জাতীয় ফসল, তাই তো? আচ্ছা, খুব ভালো পড়াশোনা করেছো তোমরা, থ্যাংক ইউ। এরপরে ৮ নম্বর প্রশ্ন দেখো, ধান উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম? বলো। খুব সহজ প্রশ্ন। পশ্চিমবঙ্গ। ভেরি গুড। যদি তোমাদের প্রশ্ন এরকম আসে যে ধান উৎপাদনে বা হেক্টর প্রতি ধান উৎপাদনে ভারতের প্রথম রাজ্য কোনটি, তখন তোমাদের উত্তর কি হবে? তখন কিন্তু উত্তর হবে পাঞ্জাব। দেখো স্টুডেন্ট, এই হেক্টর প্রতি ধান উৎপাদনে, গম উৎপাদনে কিন্তু পাঞ্জাব রাজ্য প্রথম। ঠিক আছে? পশ্চিমবঙ্গের মধ্যে সব থেকে বেশি ধান উৎপন্ন হয় কোথায়, যার জন্য সেই স্থান থেকে ধানের গোলা বলা হয়? বলো। বর্ধমানে, তাই না? তাই বর্ধমানকে কিন্তু বলা হয় ধানের গোলা। তাহলে ধান উৎপাদনে ভারতের প্রথম রাজ্য পশ্চিমবঙ্গ, এবং পশ্চিমবঙ্গের মধ্যে সবথেকে বেশি ধান উৎপন্ন হয় কোথায়? বর্ধমানে। এরপরে নাম্বার 9, ভারতের কোথায় সব থেকে উন্নত মানের চা চাষ হয়? উন্নত মানের, বলো। আচ্ছা বলো তো, ভারতের সব থেকে বেশি চা চাষ হয় কোন রাজ্যে? আসামে। তাহলে এই আসামেই কিন্তু সব থেকে উন্নত মানের চা চাষটা হয়। স্বাদে ও গন্ধে পৃথিবী বিখ্যাত চা কিন্তু আবার দার্জিলিং এর চা, তাই তো? আচ্ছা, ভারতের কোথায় সব থেকে উন্নত মানের চা চাষ হয়, তাহলে তোমাদের উত্তর কি হবে? আসাম। আচ্ছা স্টুডেন্ট, বলো তো যে এই চা গবেষণাগার কেন্দ্র ভারতের কোথায় রয়েছে? ভেরি গুড, আসামের জোরহাটে কিন্তু রয়েছে ভারতের চা গবেষণাগার কেন্দ্র, তাই তো? আচ্ছা, এরপরে নাম্বার 10, যে বলছে ভারতের ডেট্রয়েট কোন শহরকে বলা হয়? বলতো কোন শহরকে বলা হয়? চেন্নাইকে। ভেরি গুড। কেন বলা হয় সেটা তো জানতে হবে, কেন ডেট্রয়েট বলা হয়? এর কারণ আমেরিকা যুক্তরাষ্ট্রের যে ডেট্রয়েট শহর রয়েছে সেখানে কিন্তু প্রচুর পরিমাণে এরকম গাড়ি নির্মাণ শিল্প রয়েছে, মোটর গাড়ি নির্মাণ শিল্প রয়েছে। হুম। ঠিক তেমনি আমাদের দেশ ভারতবর্ষের চেন্নাইতে কিন্তু প্রচুর এরকম গাড়ি নির্মাণ সংস্থা রয়েছে, এবং সব থেকে ভারতবর্ষের মধ্যে সব থেকে বেশি কিন্তু নির্মাণ সংস্থা বা মোটর গাড়ি নির্মাণ সংস্থা এই চেন্নাইতে রয়েছে। তাই আমেরিকার ডেট্রয়েটের নাম অনুসারে ভারতের ডেট্রয়েট কাকে বলা হয়? চেন্নাই শহরকে। আচ্ছা, এরপরে রয়েছে দেখো, আচ্ছা তোমাদের বইতে অনুশীলনীতে রয়েছে যে স্তম্ভ মেলাও। আঞ্চলিক ভূগোলে দেখবে রয়েছে স্তম্ভ মেলাও, তাই তো? তাহলে আমাদের স্তম্ভ মেলাতে হবে। স্তম্ভ কয়ে রয়েছে কিছুটা এবং ক্ষয়ে রয়েছে কিছুটা। এই কর সাথে আমাদের খ মেলাতে হবে। কয়ে কি কি রয়েছে? গুড়গাঁও, আমেদাবাদ, বেঙ্গালুরু, কান্দালা, চিকমাগালুর এবং কলকাতা। তাহলে প্রথমেই আসি গুড়গাঁও। গুড়গাঁও কি জন্য বিখ্যাত বলতো? ভেরি গুড, ভারতের বিখ্যাত মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র কিন্তু, বা বড় বড় যে মোটর গাড়ি নির্মাণ সংস্থা কিন্তু গড়ে উঠেছে কোথায়? গুড়গাঁওতে। তাহলে এটা কি হবে? গুড়গাঁও, এইটা হবে, তাহলে এটা হবে এ। আচ্ছা, এরপরে রয়েছে দেখো 2 বা বি, আহমেদাবাদ। আহমেদাবাদ কিসের জন্য বিখ্যাত? ভেরি গুড, ভারতের ম্যানচেস্টার বলা হয় আহমেদাবাদকে, তাই তো? তাহলে নাম্বার বি কিন্তু হলো এই যে, এটি হলো কিন্তু আহমেদাবাদ ভারতের ম্যানচেস্টার। আচ্ছা, এরপরে রয়েছে দেখো বেঙ্গালুরু। বেঙ্গালুরু কি কি নামে আমরা চিনি? সিলিকন ভ্যালি নামে চিনি, ইলেকট্রিক শহর নামে চিনি, তাই না? তাহলে কি হবে ব্যাঙ্গালোর? এখানে রয়েছে দেখো ইলেকট্রিক শিল্প। তাহলে ইলেকট্রিক শিল্প তাহলে কোথায় হবে? বেঙ্গালুরু। তাহলে এটা হলো অপশন
সির সাথে মিলছে। আচ্ছা, এরপরে কি রয়েছে? কান্দালা। একটু আগেই পড়লাম আমরা, কান্দালা একমাত্র ভারতের কি বন্দর? করমুক্ত বন্দর। ভেরি গুড। তাই কান্দালা কিন্তু হবে এই যে এইটা, ডি। ডি কিন্তু হবে করমুক্ত বন্দর কান্দালা। এরপরে রয়েছে দেখো আহ চিকমাগালুর। চিকমাগালুর কি জন্য বিখ্যাত? কফি গবেষণা কেন্দ্র। ভেরি গুড। কোথায় অবস্থিত বলো তো ভারতের কোন রাজ্যে চিকমাগালুর? বলো। কর্ণাটকে। খুব ভালো বলেছো। এরপরে লাস্টে রয়েছে দেখো এফ এ কলকাতা। কলকাতা কি? কলকাতার একটাই অপশন তোমাদের পড়ে আছে, যে দক্ষিণ পূর্ব রেলের সদর দপ্তর। দেখো, পূর্ব রেলেরও সদর দপ্তর আমাদের কলকাতা, এবং দক্ষিণ পূর্ব রেলেরও সদর দপ্তর হচ্ছে কলকাতা। তাহলে এটা কি হবে? এফ। তাহলে তোমরা আশা করি বুঝতে পেরেছো। গুড়গাঁও ভারতের মোটরগাড়ি নির্মাণ কেন্দ্র। অপশন বি আহমেদাবাদ ভারতের ম্যানচেস্টার। অপশন সি বেঙ্গালুরু ইলেকট্রনিক্স শিল্প। নাম্বার ডি কান্দালা হচ্ছে করমুক্ত বন্দর। নাম্বার ই চিকমাগালুর ভারতের কি কফি গবেষণাগার কেন্দ্র রয়েছে, এবং কলকাতা দক্ষিণ পূর্ব ভারতের রেলের সদর দপ্তর। স্টুডেন্ট, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর তোমাদের অনুশীলনীতে যে বড় প্রশ্নগুলো রয়েছে, যেগুলোর মান 3, 5, সেগুলো কিন্তু তোমরা বই দেখে ভালো করে পড়ে নেবে, এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে। তাহলে স্টুডেন্ট, আমি তোমাদের এই অনুশীলনও কিন্তু পার্ট 3 বা 3টে ক্লাসের মাধ্যমে কমপ্লিট করলাম। ঠিক আছে? আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। বুঝতে না পারলে আমাকে আবার বলো, আমি আবার তোমাদের সাথে এটা নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ ক্লাস। অসংখ্য ধন্যবাদ সুন্দরভাবে মনোযোগ দিয়ে ক্লাসটা শোনার জন্য। থ্যাংক ইউ।